কমপ্লেক্স নাম্বারের যে ভিডিওটা পাঠিয়েছিলাম তাতে তোদের মডিউলাসের সংজ্ঞা আর তাদের কিছু প্রপার্টি এই নিয়ে আলোচনা হয়েছিল। আজকে শুরু করছি দেখ, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার, মানে কোনো জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। আচ্ছা, এটা শেখার আগে এই ছবিটার দিকে দেখ। এক্স ও এক্স ড্যাশ হচ্ছে বাস্তব অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে জটিল তল। জটিল তলে কোনো একটা বিন্দু নিয়েছি জেড, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। মানে অ্যাকচুয়ালি জটিল রাশিটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আর পাশে দেখ, এটা হচ্ছে, এটা আমরা তোরা মাধ্যমিক লেভেলে শিখেছি, সেটাকে বলে কার্টেসীয় স্থানাঙ্ক। আর পাশে একটা স্থানাঙ্ক লেখা আছে দেখ, আর কমা থিটা দিয়ে লেখা আছে, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এটা এখন তোরা শিখিসনি, যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করবি তখন এই পোলার স্থানাঙ্কের ব্যাপারটা জেনে যাবে। অ্যাকচুয়ালি পোলার স্থানাঙ্ক বলতে ব্যাপারটা কি, এমন করে তলে কোনো একটা বিন্দু আছে, তাহলে এটা মনে কর কোনো ইনিশিয়াল লাইন, মানে প্রাথমিক রেখা। তাহলে আমি যদি এই বিন্দুটার সঙ্গে যদি এই পয়েন্টটা যোগ করি, তাহলে এটা কত কোণে ঘুরেছে যদি এই অ্যাঙ্গেলটার মান জানা থাকে। আর এই মূলবিন্দু থেকে, এটা মূলবিন্দু অ্যাকচুয়ালি বলে না, এটা বলে পোল, মানে মেরু। এই মেরু থেকে এটার দূরত্বটা যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, তখন এই বিন্দুটার স্থানাঙ্কটাকে আর থিটা দিয়ে প্রকাশ করা যায়। যখন কোঅর্ডিনেট জিওমেট্রি হবে তখন আরও পরিষ্কার হবে। এখন আপাতত এই ছবির দিকে দেখ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আর। আর বুঝতেই পারছিস এটা এক্স, এটা ওয়াই, তাহলে অটোমেটিক্যালি এইটা হচ্ছে মড জেড, যেটাই মড জেড সেটাই হচ্ছে আর। এখন ছবি থেকে লেখা যাবে, দেখ ছবি থেকে লেখা যাবে এক্স ইকাল টু আর কস থিটা। মানে অ্যাকচুয়ালি আর মানে হচ্ছে কি মড জেড কস থিটা। আর ওয়াই ইকাল টু লেখা যাবে আর সাইন থিটা, মানে এটা হচ্ছে কি মড জেড সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে ট্যান থিটা সমান আসছে, ট্যান থিটা সমান আসছে কি ওয়াই বাই এক্স। ঠিক আছে, আমরা কোনো একটা জটিল রাশিকে কিভাবে প্রকাশ করি, এরকম ভাবে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে কোনো জটিল রাশির কি কার্টেসীয় আকার। ঠিক আছে, এখন ওই ছবিটার দিকে যদি আমি এক্স আর ওয়াই এর রিলেশনটা এখানে পুট করি, তাহলে পুট করলে এক্স এর জায়গায় যদি আমি আর কস থিটা আর ওয়াই এর জায়গায় যদি আমি আর সাইন থিটা পুট করি, তাহলে আরটা কমন নিলে কি আসছে, কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় জটিল রাশির মেরু আকার। মেরু আকার বা এটার নাম হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। এখন মডিউলাস বলতে তো এটা বুঝতেই পারছিস, আরটা হচ্ছে মডিউলাস। আর যেখানে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউডের ডেফিনেশন কি, আমরা অ্যামপ্লিটিউড বলতে বুঝি কি একটা কোণের মান। তাহলে থিটা, এই থিটা দিয়ে যে কোণটা প্রকাশ করা হয়েছে, তাহলে থিটার যে মানের জন্য এক্স সমান মড জেড কস থিটা এবং ওয়াই সমান মড জেড সাইন থিটা, এই দুটো সমীকরণ একই সঙ্গে সিদ্ধ হয়, তাহলে থিটার সেই মানটাকে বলা হচ্ছে কি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। ঠিক আছে, এখন দেখ, এখন আমরা cos থিটা সমান, ত্রিকোণমিতিতে শিখেছিস cos থিটা সমান এরকম লেখা যায় cos 2k পাই প্লাস থিটা, লিখতে পারি এরকম। ঠিক একইভাবে sin থিটা সমান লেখা যেতে পারে sin কি 2k পাই প্লাস থিটা। তাহলে দেখা যাচ্ছে এই দুটো লেখাগুলো কি হচ্ছে কি, কি হচ্ছে এখানে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটার অসংখ্য মান পাওয়া সম্ভব, কিন্তু থিটার অসংখ্য মানের মধ্যে থিটার যে মানগুলো এই রেঞ্জের মধ্যে লাই করে মাইনাস পাই লেস দ্যান থিটা লেসার ইকুয়াল টু পাই, এই রেঞ্জের মধ্যে লাই করে, তাকে বলা হয় জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মান। এখন কেন এই রেঞ্জটা এসছে, কি জন্য এসছে, এর সঠিক ব্যাখ্যা কোনো বই দেওয়া নেই। ইভেন যদি জেমস আর্গনকেও জিজ্ঞাসা করা হয়, উনি হয়তো সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে কি, এখন তবু একটু কনসেপ্ট পাওয়া যেতে পারে যে কিভাবে জিনিসটা আসছে। দেখ, তার জন্য দেখ এবার এই ফিগারটার দিকে দেখ, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশ হচ্ছে বাস্তব অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে কি কাল্পনিক অক্ষ। এখন যখন আমরা জটিল রাশির আর্গুমেন্টের আলোচনার বিষয় আসছে, জটিল রাশির আর্গুমেন্টের হিসাবের ক্ষেত্রে আমার 8টা কেস আসতে পারে। ধনাত্মক এক্স অক্ষের উপর হতে পারে, ধনাত্মক ওয়াই অক্ষের উপর বিন্দুটা হতে পারে, বিন্দুটা ঋণাত্মক এক্স অক্ষের উপর হতে পারে, বিন্দুটা ঋণাত্মক ওয়াই অক্ষের উপর হতে পারে। ধর এই লেন্থটা আমরা ধরে নিচ্ছি কি, ধর 1 একক, তাহলে অটোমেটিক্যালি এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 1,0।
এই বিন্দুটা স্থানাঙ্ক কত, এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 0,1, এই বিন্দুটা স্থানাঙ্ক কত, এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 0,-1, আর এই বিন্দুটা স্থানাঙ্ক কত, -1,0। এটা পাশে এখানে লিখেছি দেখ, তাহলে এটা যে 1,0, তাহলে জটিল রাশি z = 1, মানে 1 + i * 0, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত, 1,0। আর z সমান এটা কি, এটা 0,1, তাহলে আমি জটিল রাশি আকারে প্রকাশ করলে কি হবে, 0 + i * 1, মানে z = i, তাহলে z = -1, তাহলে -1 + i * 0, আর এই z = -i, তার মানে 0 + i * -1। এখন এই যে প্রত্যেকটা জটিল রাশি আমরা অক্ষের উপর নিচ্ছি, এগুলোকে আমরা মেরু আকারে বা মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে সাজাচ্ছি। তাহলে প্রত্যেকটা জটিল রাশি আর মডিউলাসের মান হচ্ছে 1, প্রত্যেকটা জটিল রাশি মডিউলাসের মান হচ্ছে 1। আর বাকিটাকে লিখছি দেখ এরকম ভাবে, 1 টাকে লিখছি দেখ cos 0 ডিগ্রি প্লাস i sin 0 ডিগ্রি। আচ্ছা, এই এটাকে লিখছি দেখ মডিউলাসের মান 1, তাহলে এটাকে লিখতে পারি দেখ cos π/2 প্লাস i sin π/2, ঠিক আছে। আচ্ছা, -1 টাকে দেখ লেখা যাবে কিভাবে, মডুলাসের মান তো 1, তাহলে cos π প্লাস কি i sin π, আর শেষে যেটা এই মাইনাস আইটা, এর মডুলাসের মান 1, তাহলে এটাকে লিখতে পারি দেখ cos -π/2 প্লাস i sin -π/2। তাহলে জটিল রাশির আর্গুমেন্টের প্রশ্নে যদি বিন্দুটা অক্ষের উপর থাকে, তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টের মান মুখে মুখে বলা যেতে পারে, কারণ আমরা এটাকে কি আকারে সাজিয়েছি, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে। মানে অ্যামপ্লিটিউডের মান কি, তাহলে যদি বাস্তব অক্ষের ধনাত্মক দিকে থাকে তাহলে তার আর্গুমেন্টের ভ্যালু হবে 0 ডিগ্রি, যদি কাল্পনিক অক্ষের ধনাত্মক দিকে থাকে তাহলে তার আর্গুমেন্টের মান হবে কত, π/2। তাহলে লক্ষ্য করবে, যদি বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে থাকে তাহলে তার আর্গুমেন্টের মান হবে কত, π, আর যদি কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকের উপর থাকে তাহলে তার আর্গুমেন্টের মান দেখতে পাচ্ছি কত, মাইনাস কত, π/2। তাহলে সুতরাং অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় আর্গুমেন্টের মান আমি মুখোমুখি বলে দেবো। যেমন আমি বলছি z সমান হচ্ছে 3i, তোদের প্রথম ডিউটি হচ্ছে জটিল রাশি আকারে সাজাবি, তাহলে 0 প্লাস কি i * 3, তাহলে বিন্দুটা স্থানাঙ্ক যদি বলিস তাহলে বিন্দুটা স্থানাঙ্ক অবশ্যই কত, 0,3। এখন জানিস 0,3 তে বিন্দুটা কোথায় আছে, বিন্দুটা কোথায় আছে, 0,3 y অক্ষের ধনাত্মক দিকে, কারণ এর আর্গুমেন্টের মান কত হবে, π/2। শুধু অক্ষের উপর থাকলে মুখোমুখি বলা যাবে। এরপর যে জিনিসটা শিখতে হবে, এবার যদি জটিল রাশি পাদের মধ্যে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কি হবে। ছবির দিকে তাকা, আবার এই ছবিটার দিকেই তাকা, ভালো করে দেখ। দেখ এই যে বিন্দুটা নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এই বিন্দুটা আছে কত, বিন্দুটার স্থানাঙ্ক নিয়েছি 1,1, তাহলে জটিল রাশিটাকে নিব কি 1 + i * 1। সেকেন্ড কোয়াড্রেন্টে যে বিন্দুটা আছে দেখ, বিন্দুটার স্থানাঙ্ক আছে -1,1, তাহলে -1 + i * 1। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে যে বিন্দুটা আছে z = এটাকে লিখব -1 + i * -1, ঠিক আছে। আর যেটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে এটা 1, -1, তাহলে এটা 1 + i * -1। আর প্রতিটা জটিল রাশির ক্ষেত্রে যখন আমরা আর্গুমেন্টের মান করব, আর্গুমেন্ট আমরা এই সূত্র দিয়ে বার করব, tan θ সমান কত, y/x। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখ tan θ সমান ক্যালকুলেশন করলে আসছে 1, দ্বিতীয়টার ক্ষেত্রে tan θ সমান ক্যালকুলেশন করলে আসছে -1, তৃতীয়টার ক্ষেত্রে দেখ tan θ সমান ক্যালকুলেশন করলে আসছে 1, আর চতুর্থটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখ tan θ সমান ক্যালকুলেশন করলে কত আসছে, tan θ সমান করলে আসছে -1, ঠিক আছে। এবার যেটা আমরা বলছিলাম যখন -π থেকে π এর মধ্যে জটিল রাশির আর্গুমেন্ট হিসাব করা হয় কি করে, এখান থেকে একটা জিনিস ঠিক থেকে বুঝতে পারছি যে কোনো জটিল রাশি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তার আর্গুমেন্টের মান সবসময় 0 থেকে π/2 এর মধ্যে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে হলে π/2 থেকে π এর মধ্যে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে হলে -π/2 থেকে 0 এর মধ্যে হবে, আর থার্ড কোয়াড্রেন্টে হলে -π থেকে -π/2, মানে এখান থেকে তোমরা -π থেকে -π/2 এর মধ্যে হবে। আমাকে ওটা মাথায় রাখতে হবে যে ওর মধ্যে আমাকে উত্তরটা দিতে হবে, ঠিক আছে। আর এই জটিল রাশির আর্গুমেন্ট অ্যাকচুয়ালি হিসেব করা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এই ক্ষেত্রে যদি আমি থিটা বলি তাহলে থিটার অ্যান্সার কত হবে, থিটার অ্যান্সার হবে π/4, মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। থিটার অ্যান্সার হবে এই যে π/4, এই অ্যাঙ্গেলটা। যদি সেকেন্ড কোয়াড্রেন্ট বলি tan θ সমান -1, মানে এখানে থিটার অ্যান্সার দেবে কত, 3π/4, মানে আমাকে অ্যান্সারটা এই রেঞ্জের মধ্যে হবে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 3π/4, ঠিক আছে। আচ্ছা, আগে ফোর্থ কোয়াড্রেন্টে দেখেন, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে থিটার অ্যান্সারটা কত, থিটার অ্যান্সারটা হবে -π/4, মানে তখন হচ্ছে নেগেটিভ ডিরেকশন, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে ধনাত্মক স্থূলকোণ,
ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে ঋণাত্মক সূক্ষ্মকোণ, ঋণাত্মক সূক্ষ্মকোণ এই মাইনাস পাই বাই 4। আর থার্ড কোয়াড্রেন্টে যেটা হবে, যে থার্ড কোয়াড্রেন্ট আছে এটা হচ্ছে ঋণাত্মক স্থূলকোণ, মানে মাইনাস 180 থেকে মাইনাস 90। তাহলে এক্ষেত্রে থিটার রেঞ্জ হবে, থিটা হবে মাইনাস 3 পাই বাই 4। তাহলে এত কষ্ট করে আমার আর্গুমেন্ট মনে রাখার কোনো দরকার নাই। আচ্ছা, আর্গুমেন্ট মনে রাখতে গেলে বা আর্গুমেন্টের অঙ্ক খুবই সহজ। আর্গুমেন্টের অঙ্ক করতে গেলে কি করবি? আচ্ছা, আমি এমনি তোদেরকে কোয়াড্রেন্ট অনুযায়ী বলে দিই, অক্ষরগুলো তো মুখে মুখে বলে দিলাম কিভাবে করতে হবে। যদি কোয়াড্রেন্টের ব্যাপার হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, যদি চারটে কোয়াড্রেন্টের ব্যাপার হয়, প্রথম ডিউটি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই x, y মানে x পজিটিভ y পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট হবে x নেগেটিভ y পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট হবে x ও নেগেটিভ y ও নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্ট হবে x পজিটিভ y নেগেটিভ। তাহলে আমার প্রতি ক্ষেত্রে ডিউটি কি? প্রতি ক্ষেত্রে ডিউটি হচ্ছে আমাকে tan থিটাটা ক্যালকুলেশন করতে হবে। tan থিটা ক্যালকুলেশন করলে ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে tan থিটার ভ্যালুটা পজিটিভ দেবে, আর সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে tan থিটার ভ্যালুটা কি দেবে? নেগেটিভ দেবে। ব্যাপারটা হচ্ছে আমার পজিটিভ দিক নেগেটিভ দিক প্রতি ক্ষেত্রেই আমাকে tan থিটা সমান ফর্মুলা কি হচ্ছে সবসময় y বাই x। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময় এর মড ভ্যালুটা চিন্তা করব, এর মড ভ্যালুটা নেব, ঠিক আছে? এর মড ভ্যালুটা, যেমন এখানে যেমন tan থিটা সমান 1 এসছে, এর মড ভ্যালু পজিটিভ এসছে, প্রবলেম কিছু নেই। এখানে থিটা সমান দেখ সরাসরি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে অ্যানসার হবে tan ইনভার্স কি মড y বাই x। ঠিক আছে, মনে রাখতে খুব সুবিধা। পজিটিভ আসুক নেগেটিভ আসুক সবসময় পজিটিভ চিন্তা করবে। 1 কার ভ্যালু সবসময় ন্যূনতম মানটা 1 হচ্ছে, মাধ্যমিক লেভেলে শিখেছিস পাই বাই 4 ভ্যালু, ওই জন্য থিটা সমান পাই বাই 4। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে বুঝতেই পারছিস ক্যালকুলেশন করলে কত আসবে? মাইনাস আসবে। এই যে মাইনাস আসছে, মাইনাস মাথা থেকে এড়িয়ে দে, মাথা থেকে তাড়িয়ে দে। তাড়িয়ে দিয়ে আর নেই, তাহলে 1 নিবি। তাহলে 1 ফার্স্ট কোয়াড্রেন্টে কার ভ্যালু? ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে পাই বাই 4 ভ্যালু। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে হচ্ছে পাই থেকে ওই মুখ্য মানটা বাদ দিবি, পাই থেকে, তার মানে কত বাদ? পাই বাই 4। দেখ ঠিক 3 পাই বাই 4 আসছে। থার্ড কোয়াড্রেন্টের নিয়ম কি? থার্ড কোয়াড্রেন্টে ভাগ করলে কত আসবে? 1। 1 কার ভ্যালু? পাই বাই 4। থার্ড কোয়াড্রেন্টের নিয়ম হচ্ছে ভাগ করলে যেটা আসবে তার থেকে পাই বাদ দিতে হবে, মানে এক্ষেত্রে হচ্ছে tan ইনভার্স মড y বাই x, এর থেকে পাই বাদ দিতে হবে। তার মানে পাই বাই 4 থেকে পাই বাদ, মানে কত আসছে? মাইনাস 3 পাই বাই 4। আর ফোর্থ কোয়াড্রেন্টের নিয়ম হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে ভাগ করলে কত আসছে? -1। আমি বারবারই বলছি মাইনাসটা মাথা থেকে দূর কর। তাহলে 1 কার ভ্যালু? 1 হচ্ছে পাই বাই 4 এর ভ্যালু। তাহলে আগে জাস্ট একটা মাইনাস দিয়ে দেবে, মাইনাস tan ইনভার্স কি মড y বাই x। তবু আরেকবার জিস্ট করে দেখ, আর্গুমেন্ট বলে দিচ্ছি, আর্গুমেন্ট ডিটেইলস আসতে খুব দরকার পড়ে। তাহলে আর্গুমেন্টে হচ্ছে টোটাল 8টা কেস, মানে অক্ষের উপর থাকতে পারে, কোয়াড্রেন্টের মধ্যে থাকতে পারে। অক্ষের উপর ধনাত্মক x অক্ষের উপর হলে উত্তর সবসময় 0 ডিগ্রি, ধনাত্মক y অক্ষের উপর হলে উত্তর হচ্ছে সবসময় পাই বাই 2, ঋণাত্মক x অক্ষের উপর হলে উত্তর হবে সবসময় পাই, আর ঋণাত্মক y অক্ষের উপর হলে উত্তর হবে সবসময় মাইনাস পাই বাই 2। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টের নিয়ম কি? ফার্স্ট কোয়াড্রেন্টের নিয়ম হচ্ছে যেটা আসবে সেটাই অ্যান্সার, tan থিটার মান যেটা আসবে সেটাই অ্যান্সার। সেকেন্ড কোয়াড্রেন্টের নিয়ম হচ্ছে এখানে ভাগ করলে নেগেটিভ আসবে, সবসময় আমি পজিটিভটা নেবো, সবসময় পাই থেকে ওই পজিটিভ ভ্যালুটা বাদ দিতে হবে। থার্ড কোয়াড্রেন্টের নিয়ম কি? ভাগ করলে যেটা আসবে তার থেকে পাই বাদ দেবো। আর ফোর্থ কোয়াড্রেন্টের নিয়ম কি? ভাগ করলে যেটা আসবে তার পজিটিভ ভ্যালুটা নিয়ে আগে একটা জাস্ট মাইনাস লিখে দেবো। এটা হচ্ছে আর্গুমেন্ট করার নিয়ম। যেমন আমি যদি একটা ছোট্ট অঙ্ক দেখাই দেয় তাহলে বুঝতে পারবো। মনে করেন একটা বললো যে z ইকুয়াল টু দেওয়া আছে তাহলে 1 প্লাস দেওয়া আছে √3 প্লাস i আর 1 মাইনাস i √3, একটা রকম জটিল রাশি দিয়েছে, দিয়ে বলে আর্গুমেন্ট ব্যাপার। এখন থেকে এগুলো পড়ার পরে আর একটু পরে অন্য নিয়ম শিখব, অন্য নিয়মও করা যায়, কিন্তু আপাতত যে নিয়মে ধরি আগে এটাকে জটিল রাশির আকারে সাজাই। জটিল রাশির গুণ করার নিয়ম কি? প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা গুণ। প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করলে √3, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা গুণ করলে আসবে √3, তাহলে কত হলো? 2√3, ঠিক আছে? প্লাস এইটার সঙ্গে এটা গুণ করলে i, এটার সঙ্গে এটা গুণ করলে কত? -3i, মানে আসছে i ইনটু কত? -2। তাহলে প্রথমে আগে জটিল রাশিটাকে, তাহলে জটিল রাশি তাহলে এইটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে আমার এখানে x হচ্ছে কত? x হচ্ছে 2√3 আর y হচ্ছে কত? y হচ্ছে -2। তাহলে আমরা ডিউটি কি বললাম? তাহলে আমাকে জেনে নিতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে। লক্ষ্য করে দেখ, x পজিটিভ y নেগেটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে? ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে tan থিটা বার করি। tan থিটা বার করলে -2/2√3, মানে কত আসছে? -1/√3। আমি বলেছি কি মাইনাস ভ্যালু কোনো মতেই নেব না, তাহলে শুধু 1/√3। 1/√3 ফার্স্ট কোয়াড্রেন্টে কার ভ্যালু? না পাই বাই 6। তাহলে উত্তর কি দিবি? তাহলে আর্গুমেন্টের ফোর্থ কোয়াড্রেন্টের নিয়ম করে বলেছিলাম
যে ভ্যালুটা হবে তার আগে জাস্ট একটা মাইনাস দিয়ে দিই, বাস তাহলে আর্গুমেন্ট খুব সহজ নিয়ম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখ, এরপর হচ্ছে আর্গুমেন্ট আর মডিউলাসের আরো দু একটা প্রপার্টি দেখ। আমি ধর দুটো জটিল রাশি এরকম ধরছি, দেখ একটা জটিল রাশি মনে করি দুটোই পোলার ফর্মে নিচ্ছি, মেরু আকার। একটা হচ্ছে z1, z1 হচ্ছে r1 ইন্টু cos θ1 প্লাস কি i sin θ1, আর z2 একটা জটিল রাশি নিচ্ছি r2 ইন্টু cos θ2 প্লাস i sin θ2। এখানে কোনটা কি একটু মুখোমুখি বলে দিই, r1টা মানে হচ্ছে মড z1, r2টা মানে হচ্ছে মড z2, মানে r1 হচ্ছে z1 এর মডিউলাস, r2 হচ্ছে z2 মডিউলাস, θ1 হচ্ছে z1 এর আর্গুমেন্ট আর θ2 হচ্ছে z2 এর আর্গুমেন্ট। অবশ্যই এগুলো যখন নেওয়া হচ্ছে তখন আমাকে মাথায় রাখতে হবে θ1 আর θ2 এই দুটোরই ভ্যালু কিন্তু এই রেঞ্জের মধ্যে, মানে কি মুখ্য মানের মধ্যে। ঠিক আছে, আমি প্রথমে কি করছি না, প্রথমে করছি মড z1 প্লাস z2, মড z1 প্লাস z2 এই দুটো জটিল রাশি যোগ করব, বাস্তবের সঙ্গে বাস্তব যোগ কর, মড দেখ r1 cos θ1 প্লাস r2 cos θ2 হয়ে গেল যোগ, প্লাস i কমন নিলে কি r1 sin θ1 প্লাস কি r2 sin θ2। আচ্ছা এর যদি আমি মডিউলাস বার করি, এর মডিউলাস বার করলে আসলে রুটের মধ্যে কি, রুটের মধ্যে এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটাকে টোটাল ক্যালকুলেশন করলে যেহেতু তোদের খাতায় করা আছে আমি আর লিখছি না, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2 cos θ1 মাইনাস কত θ2। ঠিক আছে, আর যারা এখান থেকে দেখ তাহলে ত্রিকোণমিতি শিখেছিস কি যে cos θ1 মাইনাস θ2 এর ভ্যালু সর্বদা লেসার ইকুয়াল টু 1। তাহলে আমরা এইটা সমান এটা পেয়েছি, তাহলে এইটার জায়গায় যদি আমি লেসার ইকুয়াল টু 1 বসাই তাহলে উপরটা থেকে বলতে পারি যে মড z1 প্লাস z2 এটা লেসার ইকুয়াল টু, এই চিহ্নটা লেসার ইকুয়াল টু হয়ে যাবে রুটের মধ্যে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2, মানে এটার জায়গায় তো 1 বসিয়েছি, তার মানে এটা কত হয়ে যাবে লেসার ইকুয়াল টু r1 প্লাস r2, এটা একটা বর্গ রাশি, তাহলে এটা লেসার ইকুয়াল r1 মানে আমরা জানি মড z1, r2 মানে আমরা জানি কি মড z2, তাহলে এটা একটা প্রপার্টি যে মড z1 প্লাস z2 লেসার ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। আবার দেখ এটা আমরা লিখতে পারি যে cos θ1 মাইনাস θ2 এটা গ্রেটার ইকুয়াল টু -1। ঠিক একই ভাবে যদি আবার এইটা বসাই তাহলে সেক্ষেত্রে আসবে দেখ মড z1 প্লাস z2, এখানে চিহ্নটা কি হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু, আর রুটের মধ্যে হয়ে যাবে দেখ r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2, এটা একটা বর্গ রাশি, এটা কেউ বলতে পারে r1 মাইনাস r2 তার হোল স্কয়ার, কেউ বা বলতে পারে r2 মাইনাস r1 তার হোল স্কয়ার, একই ব্যাপার। যখন আমরা মডেল বাইরে বার করব তখন আমরা দিব r1 ডিফারেন্স r2, এই চিহ্নটার অর্থ কি, এই চিহ্নটার অর্থ হচ্ছে সবসময় বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু কি হবে, এটা গ্রেটার ইকুয়াল টু মড z1 ডিফারেন্স মড z2, এটা একটা প্রপার্টি। আবার দেখ আমরা এরকম করতে পারি যে মড z1 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মড z1 মাইনাস z2 প্লাস z2, প্রবলেম তো কিছু নেই, এইভাবে লিখতেই পারি। যদি আমরা এই প্রপার্টিটাকে কাজে লাগাই যে মড z1 প্লাস z2 কি হয়, মড লেসার ইকুয়াল টু মড z1 প্লাস মড z2, তাহলে এটা লেসার ইকুয়াল টু প্রথমে হবে এইটা মানে মড z1 মাইনাস z2 প্লাস মড z2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখ তাহলে মড z1 মাইনাস z2 এটা গ্রেটার ইকুয়াল টু মড z1 মাইনাস মড z2। আবার দেখ এরকম লেখা যাবে মড z2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি মড z2 মাইনাস z1 প্লাস মড z1। আবার যদি আমরা উপরের প্রপার্টিটা কাজে লাগাই তাহলে লেসার ইকুয়াল টু মড z2 মাইনাস z1 প্লাস কি মড z1, আর মড z2 মাইনাস z1 যা হয় মড z1 মাইনাস z2 তাই হয়, তাহলে এখান থেকে লেখা যাবে মড z1 মাইনাস z2 এটা গ্রেটার ইকুয়াল টু মড z2 মাইনাস মড z1। এই দুটোকে যদি একসাথে কম্বাইন করি তাহলে একসাথে কম্বাইন করলে অ্যাকচুয়ালি প্রপার্টিতে আসবে মড z1 মাইনাস z2 এটা গ্রেটার ইকুয়াল টু মডের মধ্যে মড z1 মাইনাস মড z2, কারণ মড z1 মানে মড z2 বলা সেটা আমরা বুঝতে পারছি না, এই জন্য টোটাল জিনিসটাকে মডের মধ্যে রাখতে হবে। আচ্ছা এর পরের প্রপার্টিটা দেখ, এর পরের প্রপার্টিটা হচ্ছে কি z1 আর z2 দেখ আমি গুণ করছি, z1 আর z2 যদি আমি z1 আর z2 গুণ করি তাহলে z1 z2 গুণ করলে r1 r2 এটা তো হবেই, আর গুণ করলে দেখ আসবে cos
থিটা 1 প্লাস থিটা 2 খাতায় করা আছে সবই, আর আই সাইন থিটা 1 প্লাস থিটা 2, ঠিক আছে। এখান থেকে এটা তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে বলবো এটা যে মড z1 z2 মানে হচ্ছে r1 r2, মানে কি মড z1 মড z2 লিখতে পারি। তার মানে দুটো জটিল রাশির গুণফলের মডুলাস মানে আলাদা আলাদা মডুলাসের গুণফল, এটা অনেক আগেও বলেছিলাম। তাই এইভাবে এটা দুটো দেওয়া আছে, যদি n সংখ্যক দেওয়া থাকে তাহলে বলতে পারবো মড z1 ইন্টু z2 ইন্টু ডট 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 zn সমান মড z1 ইন্টু মড z2 ইন্টু ডট 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 মড zn, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আর্গুমেন্ট বার করা। তাহলে দেখেন আর্গুমেন্ট z1 z2, তাহলে আর্গুমেন্ট z1 z2 বলতে এখন এইটাকে বলা হয় কোনটাকে থিটা 1 প্লাস থিটা 2। এখন ব্যাপারটা হচ্ছে এটা সমান আমরা লিখছি দেখ থিটা 1 প্লাস থিটা 2 প্লাস কি 2k পাই, যেখানে k এর ভ্যালু হতে পারে 0 হতে পারে, -1 হতে পারে, 1 হতে পারে। এখন এই ব্যাপারটা কোথা থেকে আসছে, ব্যাপারটা আসছে দেখ এখানে এরকম থিটা 1 প্লাস থিটা 2 প্লাস 2k পাই করলাম। মনে কর কোন একটা জটিল রাশি, সেটা দেওয়া আছে তাহলে 1 প্লাস i রুট 3। তাহলে মুখে মুখে হিসাব করলে দেখতে পাচ্ছিস এই জটিল রাশিটার আর্গুমেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এই জটিল রাশিটার আর্গুমেন্ট হচ্ছে দেখ পাই বাই 3, ঠিক আছে। আবার মনে কর কোন একটা জটিল রাশি মনে করে এরকম করলাম, ধর z2 ইকুয়াল টু ধর -1 প্লাস i রুট 3। তাহলে এই জটিল রাশিটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। এর যদি আমি আর্গুমেন্ট বার করি, এর আর্গুমেন্ট বার করলে, আচ্ছা এটা না করে এটা করছি না, আরো ভালোভাবে সুবিধা হবে বুঝতে, -√3 প্লাস i, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট কি আছে, এর আর্গুমেন্ট হবে কত, এর আর্গুমেন্ট এমনিতে ভাগ করলে কত আছে -1/√3। এর নিয়ম হচ্ছে পাই থেকে কত 1/√3 কার মান পাই/6 এর মান, তাহলে কত হচ্ছে 5π/6। তাহলে এখানে দেখতে পাচ্ছিস কি, দেখতে পাচ্ছিস যে পাই/3 আর পাই/6 যদি যোগ করা হয়, যোগ করলে এর ভ্যালুটা চলে যাবে 7π/6, মানে যেটা এই রেঞ্জের মধ্যে কোনো মতেই থাকছে না। তার মানে বলতে চাইছি আমি যেটা, যে জটিল রাশির আর্গুমেন্টের মান সবসময় যে মুখ্য মানের মধ্যে থাকবে এরকম নাও হতে পারে, কখনো কখনো পাই টপকে যেতে পারে, কখনো কখনো -পাইও টপকে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এখান থেকে তো আমাকে তিনটে কেস অ্যাকচুয়ালি আলোচনা করতে হবে। একটা হচ্ছে থিটা 1 হচ্ছে আর্গুমেন্ট z1, এটা হচ্ছে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, এটা হতে পারে। তখন অ্যাকচুয়ালি আমরা কে এর জায়গায় কত বসাচ্ছি পরে বলছি, আচ্ছা রেঞ্জটা এখানেই বলে দিচ্ছি। তাহলে যদি আর্গুমেন্ট দুটো যোগ করলে যদি মানটা এই রেঞ্জের মধ্যে থাকে তখন কে এর ভ্যালু হবে 0। আচ্ছা এটা হবে দেখ আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 -2π, মানে অ্যাকচুয়ালি কি করছি, অ্যাকচুয়ালি আমি কে এর জায়গায় -1 বসাচ্ছি। তাহলে এটা কখন হবে, যদি দেখা যায় যে থিটা 1 প্লাস থিটা 2 এটা পায়ের থেকে বেশি হয়ে গেল আর 2π এর সঙ্গে সমান, তখন হবে। আর আরেকটা কেস হচ্ছে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস 2π, মানে অ্যাকচুয়ালি আমি কে এর জায়গায় কত বসাচ্ছি 1। এটা কখন হবে, এটা তখনই হবে কে এর জায়গায় 1 টুকেছি, তখনই হবে যদি দেখা যায় যে থিটা 1 প্লাস থিটা 2 এটা হচ্ছে -2π এর থেকে বড় আর -π এর থেকে কি ছোট, তখন হবে এই কেসটা। যেমন এই একটু আগে যে অঙ্কটা করলি তার উত্তর কত দেখেছিলি, একটু আগে যে অঙ্কটা করেছিলাম আমরা, সেটার উত্তরটা দেখেছিলি কি, বা এর আগে যে অঙ্কটা করেছি সেটি একবার দেখ। এর আগে একটা অঙ্ক করেছিলাম মনে করে দেখ, z সমান ছিল 1 প্লাস z সমান নিয়েছিলাম এইটা √3 প্লাস i আর 1 মাইনাস i √3, মনে করে দেখ এটা গুণ করে করেছিলাম, এবং মনে করে দেখ এর আর্গুমেন্টের অ্যান্সার এসেছিল -π/6। তো ওইটার ক্ষেত্রে কি করেছিল, এটা গুণ করে জটিল রাশির আকারে তৈরি করে তারপর অঙ্কটা করেছিল। তাই এখানে যদি মনে করে z1 ধরি আর এই জটিল রাশিটাকে যদি z2 ধরি, তাহলে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট আমরা এইটারই মান বার করছি কোনটা, z1 z2, ঠিক আছে। তাহলে এই জটিল রাশিটা কোন কোয়াড্রেন্টে, এই জটিল রাশিটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে tan থিটা ভাগ করলে কত আসবে, tan থিটা ভাগ করলে 1/√3, মানে হচ্ছে π/6, ঠিক আছে। আচ্ছা এই জটিল রাশিটা কোন কোয়াড্রেন্টে আছে, এই জটিল রাশিটা আছে একটা ফোর্থ কোয়াড্রেন্ট মানে কত হচ্ছে √3
মাইনাস রুট 3/1 মানে মাইনাস রুট 3 অ্যাকচুয়ালি মাইনাস কত মাইনাস π/6 সরি মাইনাস π/3 দুটো বিয়োগ করলে কত আসছে দুটো বিয়োগ করলে আসছে মাইনাস কত π/6 এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আছে এটা আর্গুমেন্টের মান π/6 এটা ফোর্থ কোয়াড্রেন্ট আছে এটা আর্গুমেন্টের মান মাইনাস π/3 এর ক্ষেত্রে নিয়ম কি θ1 + θ2 এই প্রপার্টিটা কাজে লাগছে কেন কারণ অ্যানসারটা যেটা আসছে সেটা এই রেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে এই জন্য শুধু θ1 + θ2 টা হয়ে যাচ্ছে আর যদি চোখে যায় তখন এরকম বাদ দিতে হবে একইভাবে ভাগের ক্ষেত্রেও দেখবি তোদের খাতায় করা আছে মানে আমি একটা এরকম দেখবি নাম্বার লাইনের মতো একটা এরকম টানা আছে এটা 0 মনে করো এটা হচ্ছে পাই এটা হচ্ছে মনে করো মাইনাস পাই এটা হচ্ছে ধর 2 পাই আর এটা হচ্ছে ধর মাইনাস 2 পাই তা বলা হয়েছিল যে যদি মনে করো আমরা তো এমনিতে জানি এটা হচ্ছে এইটা হচ্ছে আমার মুখ্য মানের রেঞ্জ তাহলে বলা হচ্ছে যদি এই রেঞ্জের মধ্যে থাকে পাই থেকে 2 পাইয়ের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমাকে এটাকে মুখ্য মানের মধ্যে আনতে হয় তাহলে আমাকে 2 পাই কি করতে হবে মাইনাস করতে হবে আর যদি মনে কর এই রেঞ্জের মধ্যে থাকে তাকে যদি এই মুখ্য মানের মধ্যে আনতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে সেক্ষেত্রে আমাকে 2 পাই কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রপার্টি আর 2-4টে প্রপার্টি দেখবি তোদের খাতায় লেখা আছে আর্গুমেন্টের 2-4টে মডুলাসের 2-4টে প্রপার্টি সেগুলো খাতা থেকে একটু পড়ে নিবি যদি বুঝতে না পারিস আমাকে ফোন করবি এবার দেখ এরপর আমরা করছি কি জটিল রাশির বর্গমূল আমরা কি করে নির্ণয় করবো ঠিক আছে তাহলে জটিল রাশির বর্গমূলের দেখ তোদের খাতায় দেখবি 3টে পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে মেথডিক্যাল মানে ওগুলো প্রচুর লেন্থি হয় ওই নিয়মে করার কোনো দরকার নেই যেটা দ্বিতীয় পদ্ধতি করা আছে চেষ্টা করবি দ্বিতীয় পদ্ধতিতে অঙ্ক করার মানে মেথড বাই ইন্সপেকশন মানে দেখে অঙ্ক করা আর শেষেরটা আছে কি শর্টকাট মেথড এখন শর্টকাট মেথড ব্যাপারটা কি ওটা এইচএস লেভেলে অ্যাপ্লাই করা যাবে না ওটা জয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে ঠিক আছে এইচএস লেভেলে শুধু ওইটুকুই সাহায্য করতে পারে যে তোর অঙ্কটা করতে তোকে সুবিধাটা দিতে পারে এর বেশি কিছু নেই তো মনে কর কোনো একটা জটিল রাশির আকার আমরা কি জানি হয় এরকম ধর x প্লাস মাইনাস iy বা মাইনাস x প্লাস মাইনাস iy এই আকারে জটিল রাশি যখন কোনো আমাকে একটা জটিল রাশির বর্গমূল করতে দিচ্ছে তাহলে অটোমেটিক্যালি সেটা একটা বর্গ রাশি নাহলে তো বর্গমূল করতে দেবে না ঠিক আছে তাহলে কোনো একটা জটিল রাশিকে যদি মনে করে আমরা বর্গ করি তাহলে বর্গ করলে সেটা x² মাইনাস y² প্লাস মাইনাস i ইন্টু 2xy এই আকারে আসবে তাহলে আমার সবসময় ডিউটি হচ্ছে যেটা দেওয়া আছে সেটা আমার বর্গ রাশি ঠিক আছে আচ্ছা আমার প্রথম আমাকে মনে কর আমি ধরে নিলাম যে রুট এক্স প্লাস আই ওয়াই এটা ইকুয়াল টু প্লাস মাইনাস কি এ প্লাস আই বি আচ্ছা এরপর দেখি খাতায় করা আছে কি এটাকে বর্গ করা আছে এক্স প্লাস আই ওয়াই বর্গ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা প্লাস মাইনাস কি আই ইন্টু 2a বাস্তব আর অবাস্তব পার্ট তুলনা করলে এক্স সমান আসবে দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওয়াই সমান কত আসছে 2ab ঠিক আছে এখান থেকে আমি কি করব এরপর আমি a স্কয়ার প্লাস b স্কয়ারটা বার করব a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2ab তার হোল স্কয়ার তার মানে আসছে কত রুটের মধ্যে x স্কয়ার প্লাস y স্কয়ার আচ্ছা এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে x আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে এইটা এখান থেকে সলভ করে যদি আমি a এর মান বার করি a এর মান বার করলে আসবে দেখ প্লাস মাইনাস রুটের মধ্যে খাতায় করা আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স বাই 2 আর যদি আমি বি এর ভ্যালু বার করি তাহলে আসবে প্লাস মাইনাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই 2 তাহলে নির্ণয় বর্গমূল মানে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই এটা সমান প্লাস মাইনাস এরপর কি করবি এ এর ভ্যালুটা প্লাস আই ইন্টু কি করবি বি এর ভ্যালুটা বসিয়ে দিবি মানে এ এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই 2 আর প্লাস মাইনাস আই ইন্টু রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই 2 এটা খুব লেন্থি প্রসেস এইভাবে অঙ্ক করার দরকার নেই আমি যেটা দেখাচ্ছি যেটা ইন্সপেকশন মেথডে কি করে আমরা অঙ্ক করব ঠিক আছে মনে করো কোনো একটা দিলে মনে করো 7 + 24i হলো এটা বর্গমূল
তাহলে আমার ডিউটি হচ্ছে যেটা বর্গমূল করতে আছে সেটা মাস্ট একটা বর্গরাশি বারবার বলছি, তাহলে আমার ডিউটি হবে এই যেটা বাস্তব অংশ সেই বাস্তব অংশটাকে দুটো বর্গরাশির বিয়োগফল আকারে সাজাবো, মানে 7 কোন দুটো বর্গরাশির বিয়োগফল। 7 হচ্ছে তার আমি বলতে পারি 16 মাইনাস 9 আর প্লাস 24 হয়। এগুলো হয় কি অনেক সময় বাস্তব অংশটাকে দেখেও বুঝে যায়, অনেক সময় অবাস্তব অংশটাকে দেখেও বুঝে যায়। যেমন এটা সময় আমি কি লিখতে পারবো 4 স্কোয়ার মাইনাস 9টাকে লিখবো 3i তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3i, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কি 4 প্লাস 3i তার হোল স্কোয়ার, তাহলে নির্ণয় বর্গমূল প্লাস মাইনাস ব্র্যাকেটে 4 প্লাস 3i। আর শর্টকাট মেথড মানে এইখানে সরাসরি শর্টকাট মেথড হচ্ছে মানে এটা হচ্ছে কার মানে যে মোড জেড কোনো জটিলতা বর্গমূল করতে যায় শর্টকাট মেথডে এই অঙ্কটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। শর্টকাট মেথডের নিয়মটা হচ্ছে এরকম, উত্তরটা হচ্ছে এরকম প্লাস মাইনাস মড রুটের মধ্যে মড জেড প্লাস রিয়েল জেড বাই 2 প্লাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস আই ইন্টু রুটের মধ্যে মড জেড মাইনাস রিয়েল জেড বাই 2। এগুলো এইচএসে অ্যাপ্লাই করবি না, বারবার বলছি, এরকম এক লাইনে অঙ্ক করলে আমাকে নাম্বার দেবে না। তাহলে এবার অঙ্কটার দিকে তাকিয়ে দেয়, অঙ্কটা দিয়ে আসলে কি 7 প্লাস কত 24 হয়, তাহলে এর হচ্ছে এক্স হচ্ছে 7 আর ওয়াই হচ্ছে কত 24, তাহলে মডুলাস মানে হচ্ছে √x² প্লাস y², তাহলে অ্যান্সারটা কি আসছে প্লাস মাইনাস রুটের মধ্যে, তাহলে মডুলাসের মান হচ্ছে √7² প্লাস 24² মানে 25 আসবে। আচ্ছা রিয়েল জেড মানে এইটা মানে প্লাস 7 বাই 2, আচ্ছা প্লাস এখানে প্লাস আছে আমরা প্লাস দিই আই ইন্টু রুটের মধ্যে মডুলাসের মান হচ্ছে 25 মাইনাস 7 বাই 2, দেখ কত আসছে না উত্তরটা প্লাস মাইনাস 25 এর সাথে কত 32, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, তার বর্গমূল করলে আসছে 4 প্লাস এটা 25 থেকে 7 বাদ দিলে 18, তাকে 2 দিয়ে ভাগ করলে 9, বর্গমূল করলে আসবে 3, তাহলে 4 প্লাস 3i, দেখো এক লাইনে চলে যাবে, দেখতে পেয়েছিস 4 প্লাস 3i, যখন তো তাই আসছে। আচ্ছা আর একটা জিনিস আছে দেখ একের ঘনমূল নির্ণয়, এটা হয়ে যাবে দেখ একের ঘনমূল নির্ণয়, একের ঘনমূল নির্ণয়। আচ্ছা দেখ একের মানে ঘনমূল মানে মনে করি ধরে নিচ্ছে x ইকুয়াল টু ঘনমূল মানে কি কিউ রুট অফ 1, ঘন করে দিচ্ছি তাহলে x কিউব সমান 1, তাহলে x কিউব মাইনাস 1 সমান 0, এটাকে ফ্যাক্টর করছি, ফ্যাক্টর করলে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দুটো জিনিস আসছে তাহলে হয় x মাইনাস 1 সমান 0 নতুবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, তাহলে প্রথমটা থেকে ক্যালকুলেশন করে আসছে x সমান 1 আর দ্বিতীয়টা থেকে সিধা যে ফর্মুলা প্রয়োগ করলে আসবে x সমান মাইনাস 1 প্লাস মাইনাস √-3 বাই 2, মানে একের ঘনমূল যেগুলো হলো একের ঘনমূল যেগুলো আসছে দেখ একের ঘনমূল একটা 1 একটা মাইনাস হাফ প্লাস √-3/2 আর একটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস √-3/2, মানে 1 মাইনাস হাফ ইন্টু আই ইন্টু √3/2, আচ্ছা এটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস আই ইন্টু √3/2, এগুলোকে শর্ট ফর্মে এটাকে ওমেগা 1 এটাকে ওমেগা আর এটাকে ওমেগা স্কোয়ার লেখা হয়। তুই এটাকে ওমেগা লিখিস মানে এটা ওমেগা স্কোয়ার, ঘুরিয়েও বলতে পারছি এটা ওমেগা মানে এটা ওমেগা স্কোয়ার। এখান থেকে দুটো প্রপার্টি জানতে হয়, একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা যোগ করলে 0 হয়, অঙ্ক করতে যে এইগুলোই লাগে। আর আরেকটা জিনিস জানতে হবে যে ওমেগা কিউব মানে সবসময় 1 হয়, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস আমাকে জানতে হবে যে আমরা 3 এর গুণিতক সংখ্যাকে আমরা 3n দিয়ে প্রকাশ করি, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n এর মান সবসময় 1 হবে। যদি ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 হয় তার ভ্যালু সবসময় ওমেগা হবে 3n প্লাস 1 মানে কেমন নাম্বার যাকে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, আর ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 করলে তার ভ্যালু সবসময় কি হবে ওমেগা স্কয়ার হবে। আর যদি আরেকটা তোদের খাতায় লেখা আছে এরকম যে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এর ভ্যালু একবার 2 হয় একবার মাইনাস 1 হয়। 2 কখন হয় যদি n টা 3 এর গুণিতক হয়, আর মাইনাস 1 কখন হয় যদি n টা
3-এর বিড়ি তো কেন হয়। এখন এইচএস লেভেল পর্যন্ত, এইচএস লেভেলে এই পর্যন্ত তাদের থিওরিক্যালি যথেষ্ট, কিন্তু অ্যাকচুয়ালি জটিল রাশি শিখতে গেলে আরও নতুন নতুন অনেক থিওরি করতে হবে, নাহলে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কোনো অঙ্ক করা সম্ভব নয়। আপাতত এই পর্যন্ত থিওরিটা ভালো করে পড়বি, তারপর জটিল রাশি অঙ্ক করবি, নাহলে কিন্তু জটিল রাশি সব এটা পুরো নতুন জিনিস। ভালো করে অঙ্ক করবি।